সব ঠিকঠাক থাকলেও একটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। রাইট। ভারতের কথায় আসলাম, যখন নির্বাচনের আগে যা হয় সেখানে আমাদের অবস্থা, তখন আমি এবার তুলনা করছি যে নির্বাচনটা এমনিতেই এত গুরুত্বপূর্ণ, সেই নির্বাচনটা আমরা এমন একটা সময় নির্বাচনটা করছি যখন বাংলাদেশে দীর্ঘকালীন একটা স্বৈরাচারী সরকার ছিল। দর্শক, আমাদের সঙ্গে অপর একটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন হেড অফ নিউজ শরীফুল ইসলাম খান, আর তার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা ও বিশ্লেষণ নিয়ে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। যাচ্ছি শরীফুল ইসলামের কাছে। শরীফুল ইসলাম, আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের মাহেন্দ্রক্ষণের দ্বার প্রান্তে এবং দেশ জুড়ে কিন্তু এখন একটাই আলোচনা, একটাই উত্তেজনা, সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের নির্বাচনী সমীকরণটা কেমন দেখছেন জানাবেন। জয়, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের সমীকরণ ক্ষণে ক্ষণেই পরিবর্তন হবে, কারণ ভোটারদের মন, সামগ্রিক পরিস্থিতি এসব নিয়ে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আমি সরাসরি বরং আলোচনায় চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আছে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর দর্শক। ধন্যবাদ। আমি একদম সরাসরি প্রশ্নটাই করতে চাই। বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন হচ্ছে আগামীকাল। এই যে 12টা নির্বাচন হলো আর কাল যে ভোট শুরু হবে, কি পার্থক্য? কিছু কি ব্যতিক্রম কিছু আছে? বাড়তি কোনো গুরুত্ব বহন করে? ভীষণ বাড়তি গুরুত্ব বহন করে, যদিও সংখ্যাটা 13 সাথে একটা আনলাকি কথা আছে। আমি আশা করি এই 13 নম্বর নির্বাচনটাই আমাদের জাতির সৌভাগ্য ডেকে আনবে। আমরা কতগুলো ক্রান্তিলগ্নের কতগুলো নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, আমরা এটা পরে আসি। তার আগে এমনিতেই যদি বলি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা নির্বাচন জরুরি। আমরা ভারতের উদাহরণ যদি দেই, ওখানে তো কোনোদিন গণতন্ত্র ইন্টারাপ্টেড হয় নাই, ওখানে সামরিক শাসন আসেনি। তারপরও তাদের প্রত্যেকটা নির্বাচন অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়, কারণ একটা নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করেন পরবর্তী সময়টা 4 বছর বা 5 বছর কে তাদেরকে শাসন করবেন, কার পলিসিতে দেশ চলবে। একটা জাতির ভাগ্য জড়িত হয়ে যায় একটা নির্বাচনের সাথে। এটা হলো সাধারণ, যদি আমাদের অবিচ্ছিন্ন মানে নিরবিচ্ছিন্ন এক ধরনের গণতন্ত্র থাকে না, কিন্তু আমার প্রশ্নটা ছিল যে 12টা নির্বাচন গিয়েছে, এই নির্বাচনটা কেন আলাদা, কেন বাড়তি গুরুত্ব বহন করে? আমি আসছি। প্রথম বলছি যে সব ঠিকঠাক থাকলেও একটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। রাইট। ভারতের কথায় আসলাম, যখন নির্বাচনের আগে যা হয় সেখানে আমাদের অবস্থা, তখন আমি এবার তুলনা করছি যে নির্বাচনটা এমনিতেই এত গুরুত্বপূর্ণ, সেই নির্বাচনটা আমরা এমন একটা সময় নির্বাচনটা করছি যখন বাংলাদেশে দীর্ঘকালীন একটা স্বৈরাচারী সরকার ছিল, তারপর তার পতন ঘটিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার চেষ্টা করছি। এবং এটা এই ধরনের দেশের জন্য খুব চ্যালেঞ্জিং। ঠিকঠাক মতো যদি আমরা নির্বাচনটা করতে না পারি, এবং এর পরবর্তী সময়টা আছে, সিইসি স্পিচে তিনি একটা কথা বলেছেন, নির্বাচনের ফলাফল সবাইকে মেনে নেওয়ার জন্য। আসলে তাদের নির্বাচনটা তো ভালো করতে হবে, কিন্তু যদি আপনি ঠিকঠাক সময়ে যদি নির্বাচন করতে না পারি, নির্বাচনের ঠিক আগের দিন কেন এই প্রসঙ্গটা নিয়ে আসছেন? আমি ঠিক জানি না। মানে বাংলাদেশে এক ধরনের প্রবণতা ছিল নির্বাচনে যারা পরাজিত হয় তারা সেটাকে গ্রহণ না করা। যদি খুব গ্রস খারাপ কিছু হয় তাহলে তো সত্যিকার কারণে এই নির্বাচন প্রত্যাখ্যান করতে পারে। যদি সেটা করে, মানে আমি প্রায় বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তুলনা করি, যে দেশগুলোতে স্বৈরাচারী সরকার ব্যবস্থার পতন ঘটানো গিয়েছিল তার মধ্যে 3টা দেশে নির্বাচন হয়েছিল, লিবিয়া, মিশর, তিউনিসিয়া। লিবিয়াতে নির্বাচনের পরও না গৃহযুদ্ধ লেগে গেছে। মিশরে কিছুদিন একটা নির্বাচিত সরকার ছিল, পরে সেটার পতন ঘটে একটা সামরিক শাসন এসছে, একটা অস্থিরতার মধ্য দিয়ে গেল, এবং এরপর সামরিক শাসন। রাইট। কেন আসলো? দলগুলো তাদের মধ্যে সংঘাত শুরু করে দিয়েছে। মুরসিকে মেনে নিচ্ছে না, মুরসির সাথে সমস্যা শুরু হতে হতে সিসি আসলেন, ক্ষমতা নিয়ে নিলেন। তিউনিসিয়াতেও একই ঘটনা, নির্বাচনের পর প্রচন্ড টাফ পরিস্থিতি তৈরি হতে হতে এখন আরেকজন স্বৈরাচারের ওখানে উদ্ভব হয়েছে, কায়েস সাইদ। তার মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমরা ঠিক ওরকম একটা পয়েন্টে দাঁড়িয়ে যে বাংলাদেশ সত্যিকারভাবে গণতন্ত্রের দিকে যাবে, নাকি বাংলাদেশে আরেকজন স্বৈরাচার আসবে নির্বাচনের পর, নাকি একটা সামরিক শাসন আসবে, ইভেন আমরা কি একটা গৃহযুদ্ধে চলে যেতে পারি, এই জিনিসটা ডিসিশন হবে। কিন্তু সত্যিকারভাবে যদি মানে সত্যিকার অর্থেই যদি গণতন্ত্রের দিকে অগ্রসর না হয়, কি পরিণত হতে পারে বাংলাদেশের? 3টা যে কোনো একটা, যে বললাম, একটা হলো কোনো একটা ব্যক্তি আসতে পারেন কোনো দলের হয়ে, যিনি আবার স্বৈরাচারী হয়ে উঠবেন। সেই সংখ্যা কি আছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? আমি সংখ্যা আসলে খুব একটা দেখি না বাংলাদেশে। আমি সত্যিকার অর্থে মনে করি আমরা মোটামুটি, মানে এটা গণতন্ত্র মানে কালকে থেকে আমরা খুব অসাধারণ উদার গণতন্ত্রে ঢুকে যাব না, কিন্তু বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রা করবে আমি মনে করি। যেমন ধরুন, নির্বাচনে যে ফল হবে সেটা
সবাই মেনে নেবে এই ধরনের একটা নির্বাচন হবে বলে আমি আশা করি, এবং মেনে যদি নেয় কিছু কথা বলবে, যেমন ধরুন কোনো দল যদি অনেক বেশি খারাপ করে, আমি আমার প্রেডিকশনটা বলি, জেনারেল টেন্ডেন্সি হ্যাঁ, আমরা হ্যাঁ। যুগ যুগ ধরে তাই হ্যাঁ, তো দেখেছি। মুখে বলেও যদি ওনারা ঠিকঠাক মতো চলেন দ্যাটস ফাইন, কিন্তু উনি যদি মনে করেন এটা হয়নি, আমরা এখন আন্দোলন লড়াই করতে শুরু করব, এটা ডিজাস্টার করবে। ওকে, কাল যেহেতু ভোট মানে রাত পোহালেই ভোট, সে আলোচনা যাচ্ছি না। অনেকগুলো প্রতিষ্ঠান ভোট নিয়ে নানা ধরনের জরিপ করছে। কেউ বলছে বিএনপি 220টি আসন পাবে, কেউ বলছে 208টি আসন পাবে, জামায়াত এতটি আসন পাবে, এনসিতে আসন। আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিক্রমা সেটা পর্যবেক্ষণ করছেন, আপনার মনের জরিপটা একটু জানতে চাই। আমি বলতে চাই, মানে আপনি জরিপ Please. আবার উল্টো এমন বলছেন যে যেখানে বিএনপিকে 200-220 বলছে, আবার এমন জরিপ এসেছে যেখানে জামাত 136, রাইট, মানে আমি আপনার ভেতরটা জানতে চাই। আসছে, মানে বিএনপি তার চেয়ে কম, মানে বিএনপি তার Right. চেয়ে কম পাচ্ছে, এটাও আছে। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, এবার আমাদের সবার জন্য একটা লার্নিং আছে। সারা পৃথিবীতে তো বটেই, আর বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, ভারতেও আমি দেখেছি জরিপ ভালো হয় না। আর একটু কারণটা বলি, একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দুজন ব্যক্তি ইলেকশন করেন, ধরুন আমেরিকান ইলেকশন, সব স্টেটে একই ব্যক্তি, ভোট কিন্তু সবাই একই ব্যক্তিকে দিচ্ছেন। কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে দল যেমন আছে, ব্যক্তি কিন্তু অন্য একজন। প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া এবং জনাব শফিকুর রহমানের মধ্যে একজন হবেন, কিন্তু সব সিটে তো তারা কন্টেস্ট করছেন না, তাদের হয়ে অন্য ক্যান্ডিডেটও কন্টেস্ট করছে। সুতরাং শুধু ধানের শীষ বা দাঁড়িপাল্লা না, রাদার সাথে ব্যক্তিও ম্যাটার করে। এই জন্য এই জিনিসগুলো খুবই জটিল। আমার প্রেডিকশন আমি বলতে পারি, এবার জামায়াত ইসলামী তার ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করবে। এখন এর মানে খুব মিরাকুলাস কিছু তা না, তারা 50 সিটস ক্রস করার সমূহ সম্ভাবনা আছে, 50, 60, 70 পর্যন্ত যেতে পারে। তবে তাদের পপুলার ভোট প্রচুর হবে, ভোটের পার্সেন্টেজ উইল হাই। এটা তাদের হবে কারণ হচ্ছে বিএনপিতে মানে বিদ্রোহী প্রার্থী প্রচুর আছে, বিদ্রোহীরাও 15-20টাতে জিততে পারেন। তার মানে এই মিলে তাদের সিটের সংখ্যা টোটাল 100-র নিচে থাকবে, আর বিএনপি মানে ধানের শীষ প্রতীকে বিএনপি 200 ক্রস করবে বলে ধারণা। সেক্ষেত্রে আপনার বিশ্লেষণে কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা মোটামুটি তো নিশ্চিতভাবে দল থেকে মোটামুটি ঘোষণা করা হয়েছে। তো উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশের। ওকে, ফাইন। নির্বাচন কালকে সকালে, আজকে আমরা কয়েক জায়গায় দেখেছি যে বিভিন্ন দলের প্রার্থীরা টাকা নিয়ে ধরা পড়ছেন। জি, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, বা আমরা যে ফ্রি, ফেয়ার এবং গ্রহণযোগ্য ক্রেডিবল একটা ইলেকশনের কথা বলছি, তার কোনো ইম্প্যাক্ট কি পড়বে এতে? পড়বেই। ইনফ্যাক্ট বাংলাদেশে নির্বাচনে টাকা লেনদেন হয়, এটা যদি বাস্তবতা বলে ফেলি, এটা আগেও যত সুষ্ঠু নির্বাচন হয়েছে সেগুলো তো এই প্রবণতা ছিল। এবার বিশেষ করে একটা ঘটনা খুবই আলোচিত হচ্ছে, এটা একটু অ্যানালিসিস করা দরকার, যে একটা জেলার জামায়াতে ইসলামের আমির বেশ অনেক টাকা নিয়ে তিনি পুলিশের হাতে আটক হয়েছেন বিমানবন্দরে পাল্টাপাল্টি কথা আসছে যে উনি এটা কাস্টমস জেনেছিল। হ্যাঁ, কাস্টমস জানতে পারে, টাকা আটকায়নি, কিন্তু নির্বাচনের সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা সে আলাপ আছে। আচ্ছা, 2 নম্বর কথাটা হচ্ছে টাকার অঙ্ক, তিনি ব্যবসার টাকা বলছেন, কিন্তু উনি অঙ্ক বলতে পারেননি, উনি 50 লাখের মতো বলছেন, কিন্তু এটা 74 লাখ টাকা গুনে পাওয়া গেল। অনেকগুলো তার কথার মধ্যে মানে সবিরোধিতা আছে, তিনি মুখ লুকানোর চেষ্টা করলেন। বৈধ টাকা যদি হয়ে থাকে, সাংবাদিকদেরকে দেখে তিনি মুখ লুকাচ্ছেন। তো যাই হোক, আমরা ধরে নেওয়া ভালো হবে, কনটেক্সট আমরা বুঝি যে এটা লেনদেনের জন্যই টাকা ছিল। জামায়াতের কর্মীরা অনেক জায়গায় আটক হয়েছেন, আরও আরেক গ্রাসরুট লেভেলের কর্মী, আমি জানি না, আমার চোখে পড়েনি। বিএনপির লোকজন এরকম আটক হতে পারে, মানে এই প্রবণতা আবারও বলছি বাংলাদেশে আছে। কিন্তু জামায়াতের আমির পর্যায়ের একজন মানুষ, এবং যেটা জরুরি কথা, যে দলটা জেলা আমির, Right. যে আমির পরে জেলা আমির পর্যায়ের একজন খুবই বড় পজিশনের মানুষ, যে দলটা সব সময় সৎ লোকের শাসনকে ব্র্যান্ডিং করেছে। মানে জামাতের ব্র্যান্ডিং কি, সবার কাছে ভোট কিভাবে কি বলে যায়। বিএনপিকে তারা সরাসরি আক্রমণ করছেন, দুর্নীতিবাজ, যদিও সেই সরকারে তারা ছিলেন। তারা সৎলোকের শাসন চায়, পরিষ্কার করে বলছেন, এবং দুর্নীতির অভিযোগ করছেন, এবং সেটা তাদের অনৈতিক হলেও বলছেন, কারণ 2001-06 সালের সরকারে তো তারাও পার্ট ছিলেন। তারা বিএনপির বিভিন্ন জায়গায় যে অভিযোগ তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রেই আছে যে চাঁদাবাজি, তো আপনি অভিযোগ করছেন দুর্নীতি করে ওরা, আমি সৎলোক, রাইট। এখন আপনি ভোটারকে ঘুষ যখন দিতে যাচ্ছেন, এটার আলোচনা অনেক বেশি হবে, এটাই নিয়ম। ধরুন, কাগজে কলমে বলছি, আমাদের প্রথাগত দলগুলো যখন এই ধরনের কাজে ইনভলভ আছে, বোঝে মানুষ এটাকে যেভাবে দেখে, এই দলটার নামের সাথে কিন্তু ইসলাম আছে, জামায়াতে ইসলাম বাংলাদেশ। আপনি ওদের কনস্টিটিউশন যদি পড়ে দেখেন, প্রতি স্টেজে তাদের প্রিয়াম্বল, তাদের আমিরের শপথ, আমিরের কার্যাবলী, রুকনের শপথ, রুকনের সারাক্ষণ আল্লাহ এবং রসুলকে আপহোল্ড করে সেটার মতো করে কাজ করার কথা বলা আছে। চাইলে পড়ে শোনাতে পারেন, আমি এটা ডাউনলোড করা আছে।
আমি এটা লিখেছি বলে আমি খুব ঘাটাঘাটি তার মানে কি আপনি বলছেন যে তাদের বাক্যের সঙ্গে কার্যের মিল নেই? মিল নেই, এবং এটাই বড় সমস্যা। মানে জামায়াতে ইসলামীকে একটা জিনিস মনে রাখতে হবে, তারা একটা জিনিসের বেনিফিট নিচ্ছেন। তারা ইসলাম বলে ইসলাম শব্দটা রেখে, যদিও তাদের কনস্টিটিউশন ম্যানিফেস্টোতে আমরা দেখেছি যে ইসলাম নিয়ে তেমন কিছু নাই। এটা নিয়ে বাইতুল মুকাররমের খতিব স্বয়ং বলেছেন যে একটা দলের সাথে ইসলাম থাকলে তাকে ইসলামী দল মনে করার দরকার নাই, কারণ তাদের ম্যানিফেস্টো 8-10টা দলের মতোই। কিন্তু ইসলাম তো আছে, এটা বেনিফিট তো আপনি নিচ্ছেন। যখন আপনি বেনিফিট নেবেন তখন অনিবার্যভাবেই কতগুলো রেসপন্সিবিলিটিও চলে আসবে। আসে। আমি একটু প্রসঙ্গটা চেঞ্জ করে আমরা আলোচনা করব। আমি মানে আপনি তো খুব একাডেমিক কথা বলেন, আমি ওই জায়গা থেকে একটু বাইরে যেতে চাই। ধরেন আমি প্রায়ই একটা কথা বলি যে প্রাণের সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক আছে, আর তারুণ্যের সঙ্গে দ্রোহ বিদ্রোহের সম্পর্ক আছে। এই ভোটের সঙ্গে উৎসবমুখর একটা পরিবেশের সম্পর্ক আছে। আপনি নিশ্চয়ই আরো টেলিভিশন চ্যানেলে গিয়েছেন, দেখবেন যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে গ্রামে গঞ্জে হাটে বাজারে সব জায়গায় একটা উৎসব। চ্যানেলের মধ্যে আমি আপনার চ্যানেলে তাই দেখলাম। এই 2014, 18, 24 সেই পরিস্থিতি কিন্তু ছিল না। এইবার কি সামগ্রিকভাবে মনে হয় যে ভোট উৎসবমুখর পরিবেশে হচ্ছে? দুর্দান্ত উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমি গতকালও রিপোর্ট দেখছিলাম, ঢাকা থেকে বেরোনোর সময় মানুষজন ফেসবুকে লিখছে ঈদের সময় যে ধরনের জ্যাম থাকে তার চেয়ে বেশি জ্যাম। মানে কেউ ঈদের আনন্দ বলে, আমি বলছি ঈদের আনন্দ বললে এই আনন্দটাকে ছোট করা হয়, ম্লান করা হবে। জাহিদ ভাই, নতুন সত্যি বাংলাদেশের নতুন নির্বাচন কি স্বপ্ন দেখেন বাংলাদেশ নিয়ে? বাংলাদেশ গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছে। বাংলাদেশে অ্যাটলিস্ট একটা চাওয়া আছে, এই যে এই আগামীকাল যে ঘটনা ঘটছে, মানুষ প্রতি 5 বছর পর পর, মানে কেউ কেউ বলে কি জানেন, তুচ্ছাচ্ছিল্য করে, জনগণ একদিনের বাদশা, মানে একদিন আমি ওই ক্ষমতা পাই যে আমি না তোমাকে রাখবো বা তোমাকে রাখবো না। মজার ব্যাপার, 5 বছর পর পরও একদিন যদি এই ক্ষমতা জনগণের হাতে আমরা নিশ্চিত করতে পারি, এই দেশ পাল্টে যাবে। কারণ যখন 5 বছর পর আমাকে চাইলে ফেলে দিতে পারে মানুষ ভোট দিয়ে, এটা যদি কোনো সরকার মনে করে, সে চাইলেও না যাচ্ছে তাই করতে পারে না। তো এটা খুব ছোট ব্যাপার না। তো আমার চাওয়া হচ্ছে আগামীর বাংলাদেশে একটা চাওয়া যদি বলেন, 5 বছর পর পর একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। জাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে। জাহিদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমরা আরো কথা বলবো। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জুয়ের কাছে।